কয়েকদিন পর সকালে নাস্তার টেবিলে বসে সবাই মিলে নাস্তা করছিলাম। তখন হঠাৎ ঋতু আব্বুকে বলল। মামা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে আছি, তাই না? আব্বু তখন খাওয়া বাদ দিয়ে ঋতুর দিকে তাকালো আর বলল, এ সময়ে কি কথা মামনি? আমরা কখন থেকে এসব বলছি? যে এসব বলতেছিল। মামা, তোমরা তো কিচ্ছু বলনি। বলেছে তো তোমাদের আদরের সন্তান আরাফাত। আমি তো ঋতুর কথায় আকাশ থেকে বললাম, আরে আমি এসব কখন বললাম? তখন আব্বু বলল, দেখছো আরাফাতের মা, তোমার ছেলে কতটা কুলাঙ্গার হয়ে গেছে। আমাদের মেয়েকে কী সব বলছে। ওকে তো আমি বলে লাফ দিয়ে উঠলো চেয়ার থেকে। তখনই আম্মু আব্বুকে আটকালো আর বলল, দেখো, এখন খাওয়ার টেবিলে কিছু করো না। ওর না বুঝে করেছে, এবারের মতন ছেড়ে দাও। তখনই ঋতু বলে উঠলো, থাক মামা, মাফ করে দেন ওকে। তখন আব্বু বলল, দেখ, আমার মেয়েকে দেখেছে, যাকে তুই কিনা এসব বলছিস। আর হ্যাঁ, ওর জন্য আর তোর মার জন্য তুই আজকে বেঁচে গেলি। আর যেন জীবনেও এসব কথা না শুনি। আমি তো ভয়ে শেষ, তাই শুধু বলে মাথা নাড়ালাম। কারণ আমি বুঝতে পারছি যে আমি যাই বলি না কেন কেউ বিশ্বাস করবে না। তাই দোষটা নিজের ঘাড়েই নিলাম আর মনে মনে বলতে লাগলাম, কুকুর বাচ্চা ঋতু, তোরে এটার শাস্তি আমি দিমই দেখিস। তুই এই আরাফাতকে চিনিস না। তারপর আব্বু উঠে চলে গেল, সাথে আম্মু গেল। তখন আমি আর ঋতু ছিলাম টেবিলে বসে। তখন সে বলে উঠল, কি রে, কেমন মাছ খাওয়ালাম? আর মেয়েদের দিকে তাকাবি, বল, সাথে সাথে কথা বলবে। ও, এবার বুঝলাম কেন ঋতু আমাকে এত বড় বাঁশ দিল। আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি যে আমাদের মতো কিউট সাদাসিধা ছেলেকে ঋতুকেও বা বাঁশ খাওয়ালো আর এসব বলল। আসুন একটু অতীত থেকে ঘুরে আসি। অতীত কয়েকদিন আগের কথা। আমি, মাহি আর আবিদ কলেজের গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে মেঘলা ফোন করে। ও, আপনাদের তো বলাই হয়নি, মাহির জিএফের নাম মেঘলা। তার নামটা এমনি দেয়া, কারো এই নাম হয়ে থাকলে প্লিজ কিছু মনে করবেন না। আর হ্যাঁ, আমার বন্ধু মাহিকে খেপাবেন না, নইলে সে কিন্তু আমাকে মারবো। আমরা ভালোবেসে মেঘলা বলে ডাকি। টুকু মাহি ভালোবেসে মেঘলা বলে ডাকে, তাই আমরাও ডাকি। আমরা জিগারের দোস্ত কিনা। তারপর মাহি ফোনটা ধরে তখন মেঘলা বলে, কোথায় আছো তুমি? এই তো শোনা, আরাফাত আর আবিদের সাথে কলেজে সেই গাছতলায় বসে আছি। কেন, কি হয়েছে? আসলে আমি না একটু শপিং করতে যাব, তুমি কি আসতে পারবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো, আমি আসতেছি। থ্যাংক ইউ বাবু। বিগ বাজার মলে চলে আসো। ওকে শোনা, আসতেছি। বাই মেঘলা, বাই, তাড়াতাড়ি আসো কিন্তু। ওকে। তারপর মাহি ফোনটা কেটে দেয় আর আমরা তাদের উম্মা দেওয়া দেখেই বুঝতে পারছি কে ফোন দিছে। তাই আমি বললাম, কিরে মেঘলা কোথায় যেতে বললো? দোস্ত, তুই কিভাবে বুঝলি মেঘলা ফোন দিছিল? শোন, তোর থেকে আমার বুদ্ধি একটু বেশি, বুঝলি? আর তোরা যে মা শুরু করেছিস সবাই বুঝতে পারবে। যাই হোক, কোথায় আর কেন যেতে হবে বলতো? আসলে মেঘলা একটু শপিং করতে যাবে, তাই বিগ বাজারে যেতে বললো। ঠিক আছে, যা যা। রাগ করিস না প্লিজ, বুঝতে তো পারছিস। ঠিক আছে, যা। তারপর মাহি চলে গেল। তখন আবিদ বলল, মাহি তো চলে গেল ওর জিএফের কাছে, তো আমরা এখানে থেকে আর কি করব? চল কোথা থেকে ঘুরে আসি, সাথে মেয়েও দেখা হবে নি নতুন নতুন। তেজ, ঋতু জানতে পারলে আমার খবর করে দিবে। আরে ধুর, ও কেমনে জানবে? আমরা তো দুজনই যাব। ওকে, চল তাহলে। তারপর আমি আর আবিদ বাইক নিয়ে চলে গেলাম একটা মলে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি এরই মধ্যে নতুন বাইক কিনেছি, গল্পে বাস্তবে না। তারপর আমরা মলে কয়েক পাক দিয়ে মলের একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর কফি খেতে লাগলাম। একটু পর আবিদের একটা ফোন আসে আর সে উঠে চলে যায়। তখনই আমি বসে আছি একা। হঠাৎ একটা মেয়ে এসে
আমাকে আরাফাত বলেই জড়িয়ে ধরলো। আমি তো পাথর হয়ে গেলাম। তারপর তাকে থামিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আরে সাকিলা, তুই কোথা থেকে? চিনতে পারছিস তাহলে? কি যে বলিস, তোরে চিনবো না কেন? তাও ঠিক, আমরা তো একসাথেই পড়েছি তাই না? হুম, এবার বল তুই এখানে। হুম, আসলে তুই তো জানিস আমার বিয়ে হয়েছে, আর আমি ঢাকায় থাকি, আর কয়েকদিন পর আমার এক বন্ধুর বিয়ে, তাই এখানে আসছি। ও ভালো। হুম, আচ্ছা তোর নাম্বার দে তো। এই নে, 013157870। দুইটা দিলাম না, আপনারা হয়তো আমাকে জ্বালাতন করবেন। তারপর আমি আর সাকিলা কিছুক্ষণ হেসে হেসে কথা বললাম। আমি হঠাৎ খেয়াল করলাম কেউ একজন সাকিলা আমাকে জড়িয়ে ধরার পর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে তো অবাক। আরে, এটা তো ঋতু। এখন আমার কি হবে আল্লাহ জানে। এর মধ্যে সাকিলা বলে উঠল, আজকে আসি রে, বাই। বাই। তারপর সে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। তারপর ঋতু আমার কাছ থেকে আসলো। আমি বললাম, ঋতু, তুমি যা ভাবছো আর বলতে পারলাম না। ঠাস ঠাস করে দিল আর বলল, তুই এতটা খারাপ, একটা মেয়েকে জড়িয়ে ধরছিস, ছি। তারপর সে চলে গেল। এরই মধ্যে আবিদ এসে বলল, বন্ধু, কিছু মনে করিস না, আমি সাকিলার আসার পর থেকে এখন পর্যন্ত সবই দেখেছি, কিন্তু চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে। বুঝি না সব খালি আমার সাথে কেন হয়। বাদ দে, চল বাসায় যাই। চল। তারপর আমরা বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই এসেই শুয়ে পড়েছি। সকালে কি হলো আপনারা তো জানেনই। আসুন এখন বাস্তবে ফিরি। বাস্তব। তখন ঋতুকে বললাম, চোখের দেখা সবসময় ঠিক হয় না, আর সত্যি হয় না। যার জন্য আমার সাথে এমনটা করলেন সেটা আসলে সত্যি নয়। ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, আর ওর বিয়ে হয়ে গেছে। এতদিন পর দেখা, তাই এমনটা করেছে। আর আপনি কিছু না ভেবেই জেনেই ভালোই, খুব ভালো থাকেন বলেই উঠে চলে আসলাম। তখন ঋতু ভাবতে লাগলো, আসলেই তো আমার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কিছু না জেনে শুনে আরাফাতের সাথে এরকম করলাম। সে যদি আমাকে ভুল বোঝে, ছেড়ে চলে যায়, না, এ আমি কি করলাম বলে কান্না করতে লাগলাম। তখনই মা এসে বলল, কি হয়েছে? সে কিছু না বলে কান্না করতে করতে উপরে চলে যায় আর আমার রুমের সামনে এসে কান্না করতে করতে বলল, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করবো না, সত্যি। প্লিজ আপনি এখন নেকা কান্না করবেন না তো, আমার ভালো লাগছে না, যান এখান থেকে। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, যান। যে ভালোবাসার মানুষকে ভুল বোঝে, সন্দেহ করে, তাকে না ভালোবাসাই ভালো। প্লিজ আরাফাত, তুমি এসব বলো না, তুমি এসব বলে আমি কিন্তু সুইসাইড করবো। যা খুশি করেন, জানতো আমি আপনাকে আর দেখতেও চাই না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, বাই। আমি তোমাকে সন্দেহ করি তো, আসলে তোমাকে ভালোবাসি তো, তাই এমনটা করি। আর হ্যাঁ, তুমি যেহেতু কখনো আমার এই মুখ দেখতে চাও না, আমিও আর দেখাবো না, বাই। বলে কান্না করতে করতে চলে গেল। আমি এখন ভাবতে লাগলাম, আসলেই তো, তাই ঋতু আমাকে ভালোবাসে, তাই এমন সন্দেহ করে। আমার এমনটা করা ঠিক হয়নি। তারপর হঠাৎ করে নিচ থেকে মায়ের চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গিয়ে যা দেখলাম, তা দেখা আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দেখলাম যে ঋতু। তারপর ঋতু দৌড়ে নিচে চলে গেল আর টেবিলের ওপর থেকে ফুল কাটা ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেললো। আর মা এসব দেখে দৌড়ে রান্নাঘর থেকে ঋতুর কাছে আসলো, এসে চিৎকার দিয়ে উঠলো আর বলল, কি হয়েছে, কেন সে এমনটা করলো? কিন্তু কিছু বলছে না। ঋতু কিছু না বলে মায়ের কোলে জ্ঞান হারিয়ে ফেললো। এরই মধ্যে আমি মায়ের চিৎকার শুনে দৌড়ে নিচে চলে আসি। এসে দেখি ঋতুর হাত থেকে রক্ত পড়তেছে, যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম যে ঋতু তাহলে সত্যি সত্যি সুসাইড করলো। না, আর ভাবতে পারছি না। এরই মধ্যে মা বলে উঠল, দেখ আরাফাত, ঋতু কি করে ফেলেছে, তুই কিছু একটা কর। মা তুমি কান্না করো না, আমি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা, তাই কর, আমার মেয়েটাকে তুই বাঁচা। তারপর আমি ঋতুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসাইলাম
আর নিজে গাড়ি চালিয়ে ঋতুকে হাসপাতালে ভর্তি করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবিদ আর মাহিও চলে আসলো। আমি ওদের থেকে বিদায় করে কান্না শুরু করে দিলাম। ওরা আমাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঋতুর কিছু হবে না। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল, রোগীর আত্মীয় স্বজন কে আছে? কাছে গিয়ে বললাম, আমি কি হয়েছে বলুন। দেখুন, রোগীর অনেক রক্ত বের হয়ে গেছে, তাই এখনই বি প্লাস রক্ত লাগবে। আবিদ তখন বলে উঠল, স্যার আমার রক্ত বি পজিটিভ, আমি রক্ত দিব। ওকে, তাহলে আসেন আমার সাথে। চলেন। তারপর আবিদ আমাকে বলল, এই আমি রক্ত দিতে যাচ্ছি, দেখবি ভাবি একদম ঠিক হয়ে যাবে, আর তুই কিন্তু একদম আর কান্নাকাটি করবি না বলে দিলাম। তারপর আমি আবিদকে জড়িয়ে ধরে কান্না লাগলাম। তখনই আবিদ বলে উঠল, কান্না করতে মানা করলাম তো নাকি? সরি, আর কান্না করব না। এই তো গুড বয়। মাহি, আরাফাতকে দেখে রাখিস, আর কান্না করলে শুধু আমাকে বলবি, তারপর দেখবি আমি এসে কি করি। ঠিক আছে। আসলে সত্যিকারের বন্ধুরা এমনই হয়, বন্ধুর জন্য মনে হয় জীবন দিতেও দ্বিধা করবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার এই গল্পে দেয়া 2 বন্ধুর নাম, তারা যেন বাস্তবেও এবং আমার বাকি বন্ধুরা সবাই যেন একে অপরকে বিপদে পাশে থাকতে পারি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। তারপর আবিদ চলে গেল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো, সাথে আবিদও এলো। এসে আবিদ বলল, বলছিলাম না ভাবির কিচ্ছু হবে না। গিয়ে আবিদকে জড়িয়ে ধরলাম আর বললাম, সত্যি আজকে তুই না থাকলে কি যে হতো। থ্যাঙ্কস রে দোস্ত। আবিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি তো অবাক। তারপর সে মাহিকে বলল, মাহি দেখো তো, এই কি আমাদের আরাফাত, যে বন্ধু হয়ে বন্ধুকে থ্যাঙ্কস দেয়, ওর সাথে কথা নাই, চল। বলে চলে যেতে লাগলো। আমি বুঝতে পেরে আটকাইলাম আর তাদের সামনে গিয়ে কান ধরলাম আর বললাম, সরি। এই না কি বলতেছি, বন্ধুত্বে তো নো সরি নো থ্যাঙ্কস। এবার তাহলে বুঝেছিস, বলেই ওরা দুজন আমাকে জড়িয়ে ধরলো। তখন ডাক্তার বলল, আপনারা 3 বন্ধু নয়, মনে হচ্ছে এক ভাই। দোয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। থ্যাঙ্কস ডক্টর। ডাক্তার, ঋতু কেমন আছে? এখন অবশ্য ঘুমিয়ে আছে, ঘুমের ওষুধ দিছি তো। ও, তো ঘুম ভাঙবে কখন? এই কিছুক্ষণের মধ্যেই। বলে ডাক্তার চলে গেল। এরই মধ্যে মা চলে আসলো। আসলে ওই সময় মাকে সাথে করে আনিনি। তারপর মা এসে বলল, আরাফাত, আমাদের ঋতু এখন কেমন আছে? মা এখন ভালো আছে। এরই মধ্যে ঋতুর বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি, থুকু এখনো তো হয়নি, মানে আমার ফুপা ফুপি চলে আসছে। এসে বলতেছে কিন্তু কোথায় আর কেমনে আছে, আমাদেরকে জানানো ঋতুর ব্যাপারে। আমি বলছি। ও ভেতরে আছে আর ভালো আছে, ঘুমিয়ে আছে। এর মধ্যে আব্বু চলে আসছে। তখনই একজন নার্স এসে বলল, রোগীর ঘুম ভাঙছে। এটা শুনে সবাই মিলে ঋতুর কাছে গেল, শুধু আমি, আবিদ আর মাহি ছাড়া। তারপর মা এসে বলল, ঋতু ডাকতেছে আমাকে। যা ভিতরে যা। তারপর আমি ভিতরে গেলাম, সবাই বের হয়ে আসলো। তখন ঋতু বলল, কেন এসেছিস তুই এখানে? তুই না বলেছিলি আমার মুখ দেখতে চাস না? তখন আমি ঋতুর কাছে গেলাম আর সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। বললো তুই আমাকে মারলি? তখন আমি ঋতুর মাথার কাছে গিয়ে বললাম, আর হারলাম। আমার বউকে আমি মারবো না তো কাকে মারবো শুনি? আমার মুখে বউ ডাক শুনে ঋতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। ভালোই যখন বাসো, তাহলে কালকে ওসব বলেছিলে কেন? প্লিজ বাদ দাও, তখন আমার মাথা ঠিক ছিল না। আর হ্যাঁ, ওটার জন্য সরি। না, শুধু সরি বলে চলবে না, কাছে আসো বলতেছি। আমি আমার মুখ ঋতুর মুখের সামনে নিয়ে এলাম আর সাথে সাথে সে 4 ঠোঁট ত্যাগ করে দিল। আমিও কম কি, এরকম সুযোগ কি কেউ ছাড়ে? আমি ওর সাথে সমান রেসপন্স দিতে লাগলাম। এরকম করে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মাহি আর আবিদ এসে বলল, এসব রোমান্স বাড়িতে গিয়ে করিস, এখানে করতে হবে না। ওদের কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম আর আমি বললাম, আসলে থাক, আর কিছু বলতে হবে না, সবাই দেখছে।
ওই শালা, দেখছস যখন তখন আর একটু দেখতি, ডাক দিলি কেন? আরে সারার শখের প্রেমে আমরা সমস্যা করলাম। আমার বিয়ে তো কালকের পরের দিন, ওখানে গিয়ে না হয় বাকিটা সেরে নিস। তোর বিয়ে মানে কার সাথে? আর এখন বলতেছিস কেন? সকালে বলার জন্য তোর বাসায় আসছিলাম, আর তোর মা যা বললো শুনেই তো এখানে আসলাম, বলার সময় পেলাম কই। যাই হোক, বাদ দে। আমিও কিন্তু যাব মাহি ভাইয়া। ভাবি অবশ্যই যাবেন, তাই জন্যই আপনাদের দুজনকে নিতে আসলাম, মার্কেটে যাব। শোন, আমি যাচ্ছি, কিন্তু ঋতুকে না। ওর শরীর খারাপ, ও বাসায় থাক। না, আমিও যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি যাব। আর মেঘলাকে নিয়ে হাতির সব পছন্দ করে কিনে দিব। যথার্থ মহারানী, এখন অন্তত বাড়িতে যাই। হুম, কিন্তু আমি যাব কি করে? কেন, পায়ে হেঁটে? না প্লিজ, খুলে করে নিয়ে যাও না। এখানে সবাই দেখলে কি ভাববে? কিচ্ছু ভাববে না। মাহি, আবিদ ভাইয়া, আপনারা কিছু বলবেন না। বললো ঠিক ঠিক, ভাববি অসুস্থ। নে, কোলে নে। তোদের আর পাম দিতে হবে না, চুপ থাক। তারপর ঋতুকে কোলে করে নিয়ে আসলাম। সবাই হাঁ করে দেখছিল। তারপর বাড়িতে এসে ওকে ঘরে গিয়ে শুইয়ে দিলাম। তারপর মা এসে ওকে খাইয়ে দিয়ে রেস্ট নিতে বললো, আর আমি ফ্রেশ হয়ে গেলাম। তারপর দুপুরে খেয়ে নিলাম। তারপর উঠে ঋতুর রুমে দেখলাম ঘুমিয়ে আছে। তারপর ওর কাছে গেলাম, কপালে একটা কিস দিলাম, আর বললাম, আসলেই পাগলি আমার জন্য কি কি করতে পারে। তখন হঠাৎ সে বলে উঠলো, হুম, সব করতে পারি। তুমি ঘুমাওনি না, কেন? এমনি। একটু পর মাহির ফোন আসলো, বললো রেডি হয়ে বিগ বাজার মলে চলে আসতে। তারপর ফোন কেটে দিয়ে আমরা রেডি হয়ে চলে আসলাম। তারপর বিয়ের মার্কেট করছিলাম, আর আমি ঋতুর সাথে দুষ্টামি করছিলাম। এভাবে সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। ওরাও চলে গেল। রাতে খাওয়ার সময় যা বললো শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা বলল যে